আপনি কি সাংঘাতিক রকমের দাম্পত্য সমস্যায় ভুগছেন? কোনোভাবেই কি এই সমস্যার সমাধান হচ্ছে না? তাহলে আমার কাছে আছে আজকে একটা মস্ত বড় দাওয়াই। নমস্কার বন্ধুরা, গল্পকথক মৃত্তিকার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ যে গল্পটা শুনবেন তার নাম ভূষণ্ডীর মাঠে। লিখেছেন সাহিত্যিক রাজশেখর বসু। আমার গল্প পাঠ ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন। সেই সাথে বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। শুরু করছি আজকের গল্প ভূষণ্ডীর মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস বেনেটি গ্রামে। একটা স্ত্রী, 3টে গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েক ঘর প্রজা, এতেই সংসার স্বচ্ছন্দে চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাবার কাছে যে সামান্য সংস্কৃত পড়েছিল তার সম্পত্তি ও যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু তবুও শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25। আঁটো-সাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত প্রায়। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত, কিন্তু নৃত্যকালীর মুখ একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না। প্রতিবারই শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এইভাবে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনল তার স্বামীর চরিত্রদোষ ঘটেছে। ফলে সেদিনকার বচসা চরমে পৌঁছল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পিঠে আছড়ে পড়ল। বেচারা শিবু ক্রোধে, ক্ষোভে, কষ্টে চোখের জল রোধ করতে না পেরে কোনো রকমে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতায় চলে গেল। শিয়ালদা থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল, হে মা কালী, মাগিকে ওলা উঠায় টেনে নাও মা, আমি জোড়া পাঠার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না মা, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসারটা পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে মা। দোহাই মা, দয়া করো মা গো মা। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আজশের দই এবং আজশের অমৃতি খেল। তারপর সমস্ত দিন চিড়িয়াখানা, জাদুঘর, হক সাহেবের বাগান, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জল যোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। এদিকে মা কালী বুঝলেন উল্টো। বাড়ি এসেই শিবুর ভেদবমি আরম্ভ হলো। ডাক্তার এলো, কবিরাজ এলো, কিন্তু ফল কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাত্রে গঙ্গা পার হলো। পেনেটির আর পার কোন্নগর। সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাপদানির চটকল ছাড়িয়ে
আরও 2-3 ক্রোশ দূরে ভূষণ্ডির মাঠে পৌঁছল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেই জন্য সমতল নয়, কোথাও গর্ত, আবার কোথাও মাটির ঢিপি। মাঝে মাঝে আরশেওড়া, ঘেটু, বুনোল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো জায়গাটা। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছ সোজা হয়ে উঠে গেছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগলো। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। মানুষ মরলে ভূত হয়, তা সকলেই শুনেছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে? প্রকৃত তথ্য এই যে নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটা বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করে। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থায় তা অনেকটাই কমে যায়। বিলেতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়তে পারে না। যারা সিয়েন্স দেখেছেন তারা জানেন বিলেতি ভূত নামানো কিরকম কঠিন কাজ। এদিকে হিন্দুর জন্য কিন্তু অন্যরকম ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, নরক, স্বর্গ, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে, প্রয়োজন মতো ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত বড় সুবিধা। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হয় না। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, আবার কেউ বা 10-20 বছর পরে, কেউ তো আবার 2-3 শতাব্দী পরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে এবং নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবার সুযোগ সুবিধা থাকে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয়, কিংবা নেপালের পশুপতিনাথ বা রথের ওপর বামন দর্শন ঘটে, কিংবা যারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের ওপর চাপিয়ে নিশ্চিন্ত হতে পারে, তাদের পুনর্জন্ম নবিদ্যতে, একেবারেই মুক্তি। যাই হোক, ইতিমধ্যে 2-3 মাস কেটে গিয়েছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম প্রথম দিন কতক নতুন জায়গায়, নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল, কিন্তু এখন শিবুর বড় ফাঁকা ফাঁকা লাগে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন তা হাড়ে হাড়ে অনুভব করছে। একবার ভাবলো, দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো, লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারলো না। না, এইখানেই একটা পছন্দ মতো উপদ্বীপের জোগাড় দেখতে হবে। ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের ওপর দিয়ে দক্ষিণ হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবডুবু খেয়ে এই মাত্র তলিয়ে গিয়েছেন। ঘেটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গিয়েছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করে ফেটে গেল।
একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগল। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো গুবড়ে পোকা ভর করে শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। অদূরে বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে, আর কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে ক এরকম করছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেল গাছের কোটর থেকে বাইরে এলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকিরি দিয়ে উঠল। একদল ঝিঝি পোকা সন্ধ্যার আসরের জন্য যন্ত্রে সুর বাজছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রি রি করে উঠল। শিবুর যদিও রক্ত মাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে হঠাৎ করে ধরাক ধরাক করতে লাগলো। মনে পড়ল ভূসুণ্ডির মাঠের প্রান্তে স্থিত পিটুলি বিলের ধারে শেওড়া গাছে একটা পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধ্যাবেলা পোলো হাতে মাছ ধরতে দেখেছে। তার আপাদ মস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তুবড়িয়েছে। সামনের দুটো দাঁত নেই, তাই তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটা শাকচুন্নিও কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স তেমন বেশি মনে হয় না। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাকচুন্নি ক্রুদ্ধ বেড়ালের মতো ফ্যাচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। কিন্তু শিবুর মন সবচেয়ে হরণ করেছে এক ডাকিনী। ভূসুণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটে যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাড় দিচ্ছিল। পরনে সাদা থান। শিবুকে দেখে একটুর জন্য ঘোমটা সরিয়ে ফিক করে হেসে সে হাওয়ায় মিলিয়ে গেল। আহা, কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালের রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলি, কারে রেখে কারে ফেলি। আহা শ্রীরাধিকে। সহসা প্রান্তর কাঁপিয়ে নিকটবর্তী তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। চারা রা 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 রা, আরে ভাজুয়া কে বহনিয়া, ভগলু কে बिटिया, केकरा से शादिया हो, केकरा से हो। শিবু চমকে উঠল। তালগাছে কে রে? উত্তর এলো, কারিয়া পেড়াত বা। শিবু, কেলে ভূত? নেমো এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাকলাসের মতো একটা জীবাত্মা সড়াক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, গোড় লাগি ধর্মদেওজি, জিতার হো বেটা। একটু
তামাক খাওয়াতে পারিস? ছিলম্বা, তামাক নেই তা ছিলিম, জোগাড় কর না বাবা। প্রেত উপরে উঠল এবং অল্পক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকে, কলকে এনে আগুন চড়িয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচু ডাঁটার ওপর কলকে বসিয়ে তার দিতে দিতে বলল, তারপর এলি কবে? তোর হালচাল সব বল। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম এই। তার বাড়ি ছাপড়া জেলা। দেশে এককালে তার জরু, গরু, জমি, জিরাত সবই ছিল, কিন্তু তার স্ত্রী মুংরি অত্যন্ত মুখরা ও বদমেজাজি, তাই বনিবনাও কখনো হতো না। একদিন প্রতিবেশী ভজুয়ার ভগ্নীকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিষম ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে এক ঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সে আজ 30 বছর আগেকার কথা। কিছুদিন পর সংবাদ আসে যে মুংরি বসন্ত রোগে মরে গেছে। তাই স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা জায়গা চাকরি করে অবশেষে চাঁপাদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যে সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটা লোহার কড়ি হাফিজ কপিকলে উঠবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে প্রেত রূপে এই তালগাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকাটি কারিয়া পীরেতকে দিবার উপক্রম করছিল। এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাসরের মতো আওয়াজ এলো, ভায়া, কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাজা ছিল তার থেকে খানকতক ইট খসে পড়ল এবং সে ফাঁকের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বার হলো। স্থূল খর্বদেহ, থেলো হুঁকোর খোলের ওপর একজোড়া পাকা গোপ গজালে যেরকম হয় একেবারে সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজায়, পরনে গরদের ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটি নিয়ে বললেন, ব্রাহ্মণ, দণ্ডবত হই। কিছু সম্পত্তি ছিল এইখানে পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, এই 2-500, সব বন্ধকি তৌসুক দাদা, ইষ্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষা একটিও পাবে না। খবরদার, ওদিকে কিন্তু নজর দিও না, হাতে হাত করি পড়বে। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করলো, যক্ষ মহাশয়, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, কালিদাস আমার মাস্তুতো শাড়িকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল, অনেক দিন মারা গেছে। তুমি তার নাম জানলে কি সে? হ্যাঁ, তা আপনার এখানে কতদিন আগমন হয়েছে? আমার আগমন? হ্যাঁ, বলে কি, আমি বলে গিয়ে 3.5-20 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেদিন এলে, কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে গাছে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে দেখেছি। তা বেশ বেশ, কালো আতি যদি শিখতে চাও তো আমার সাগরে ধও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবুও মরা হাতি লাখ টাকা। তা মশায়ের ভূতপূর্ব পরিচয়টা জিজ্ঞাসা করতে পারি কি? বিলক্ষণ, আমার নাম নদের চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস বিষয়ে, হাল শাকিন এই পাজার মধ্যে, সাবেক পেশা দারোগাগিরি, এলাকার ঋষরে থেকে ভদ্রেশ্বর।
জর্জটি সাহেবের নাম শুনেছ? আরে হুগলির কালেক্টর, ভারী ভালোবাসতো আমাকে। মুলুকে শাসনটা তো আমার হাতেই ছেড়ে দিয়েছিল। সে সময় নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়তো, বুঝলে? তা মশাই পরিবারাদি কি? যক্ষ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব সুখ কি আর কপালে হয় রে দাদা? ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। বলবো কি মশাই, আমি হলুম গে নাদু মল্লিক, কোম্পানির দেওয়ানি, ফৌজদারি, নিজামত, আদালত যার মুঠোর মধ্যে সেই আমারই পিঠে দিলে কিনা এক ঘাত চেলা কাঠ কষিয়ে। তারপর পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেলতুম, কিন্তু কেলেঙ্কারির ভয়ে গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম না। তা যাবে কোথা? গুরু আছেন, ধর্ম আছে, 47 সনের মোড়কে মাগি ফৌথন। সংসার ধর্মে আর মন বসলো না। জর্জটি সাহেব বিলেত গেলে আমিও পেনশন নিয়ে এক শখের যাত্রা খুলল। তারপর পরমায়ু ফুরলে এই হেতা আড্ডা গেড়েছি। ছেলে পিলে হয়নি তাতে দুঃখ নেই আমার। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সে আমার সইত না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজে আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বম করি। যাই হোক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্ছা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, কারিয়া পীরেতের পরিচয়ও দিল। যক্ষ বলেন, সব স্যাঙাদের একই হাল দেখছি। যাই হোক, পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু চলো গান বাজনা করি। পাখো আজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়েই না হয় ঠেকা দিই। পেটটা টনটন করছে। এ বাবা ছাতুখোর, একটু এঁটেল মাটি চটকেই মধ্যেখানে থাবড়ে দে তো। হ্যাঁ, এই তো ঠিক হয়েছে। তা চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল 2 ফাঁক। বল শোনো। ধা ধা ধিন তা কর্তাকে গিন্নি ঘা দেন কর্তাকে, ধা ধা ধিন তা কর্তাকে গিন্নি ঘা দেন কর্তাকে, ধরে তাড়া করে খিট খিটে কথা কয়, ধরতা গিন্নি কর্তা গাধারে, ঘাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে থাকে, টুটি টিপে ঝুটি ধর উল্টে পাল্টে ফেল, গিন্নি ঘুঘুটির ক্ষমতা কম নয়, ধাক্কা ধুক্কি দিতে ত্রুটি ধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাধা, ধায়ের ওপর সোম, ধিনতা কেটে গদি গেনে ধা, ধিনতা তেরে কেটে গদি গেনে ধা, ধিনতা তেরে কেটে গদি গেনে ধা। এই ধা ফসকালেই সব মাটি। গলাটা ধরে আসছে। খোটা ভূত, আর এক ছিলিম সাজ বেটা। উদ্যোগী পুরুষে লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পর ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি। তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্তের পরে শিবু সর্বাঙ্গে গঙ্গা মাটি মেখে স্নান করল, গাবের আটা দিয়ে পৈতে মাজল, ফণি মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়াল, টিকিতে পাকা তেলকুচ বাঁধল, ঝোপে ঝোপে বনে জঙ্গলে ঘুরে ঘুরে একরাশ ঘেটু ফুল, বইচি আরো কয়েকটা পাকা নোনা ও বেল সংগ্রহ করল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরি বামনির ভিটে যাত্রা করল।
সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচু পাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠের উদ্যোগ করে উৎসুক চিত্তে বলল, এইবার ঘোমটাটা যে খুলতে হচ্ছে। ডাকিনী ঘোমটাটা সরালো। শিবু চমকে সবাই বলে, আরে হ্যাঁ নিত্য, তুমি? হ্যাঁ রে মিনসে, মনে করেছিলে মোড়ে আমার কবল থেকে বাঁচবে? পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে খুব মজা, তাই না? তা তা এলে কি করে? ওলা উঠোয় নাকি? দূর, ওলা উঠো হোক 70-এর। কেন, ঘরে কি কেরোসিন ছিল না? ও তাই চেহারাটা ফর্সা পানা দেখাচ্ছে। পোড় খেলে সোনার জৌলুস বাড়ে। তা বলি, ধাতটা একটু নরম হয়েছে নাকি? শুভকর্মে বাধা পড়ল। বাইরেও কিসের গোলযোগ, যেন এক পাল শকুনি গৃধিনী ঝুটোঝুটি কাড়াকাড়ি ছেঁড়াছিঁড়ি করছে। সহসা উল্কার মতো ছুটে এসে পেতনি ও শাকচুন্নি উঠানের বেড়ার আগর ঠেলে ভীষণ রকম চেঁচামেচি আরম্ভ করলো। আমার সোনা আমি তোকে কেন দেব না? মোর মরে, ও যে তোর নাতির বয়সী। কি আমার কোনে বউ? দূর হমেছ পেতনি, আমি যে ওর 2 জন্ম আগে কারব। ওর এক গোবর চুন্নি, আমি যে ওর 3 জন্ম আগে কারব। মর মর চেঁচিয়ে, ওদিকে ডাইনি মাগে মিনসেকে নিয়ে উধাও হোক। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে আগর বন্ধ করে বলল, আগে তোর ঘাড় মটকাবো, তারপর ডাইনি বেটিকে খাবো। শুরু হলো কামড়া কামড়ি চুলোচুলি। একা নৃত্যকালীতেই রক্ষে নেই, তার ওপর আবার আগের 2 জন্মের আরো 2 পত্নী হাজির। শিবু হাতে পইতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপতে লাগলো। নৃত্যকালীর আগে ফুলতে লাগলো। এমন সময় যক্ষের গলা শোনা গেল। ধ্বনি শুনছ কি বা আনমনে, ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাসবনে। ধ্বনি শুনছ কি বা আনমনে, ভাবছ বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাসবনে। ধ্বনি শুনছ কি বা আনমনে, ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। ওটা যে খ্যাকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শ্যাল কুকুরের ছুঁচো প্যাঁচার ডাক শুনে। ধ্বনি শুনছ কি বা আনমনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ভায়া এখানে হচ্ছেটা কি, এত গোল কিসের? কারিয়া পীড়িত বলল, আরে এ ধরম পিচাস, আরে দরওয়াজাটা তো খোল। শিবুর কোনো সাড়া নেই। প্রচন্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ দরজা কিছুতেই খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীড়ে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়তে লাগলো। মারে যজুমান হাইয়া, আর ভেতরা হাইয়া, पर्वत तोड़ी हैया, चले इंजन हैया, फटे बलट हैया, खबरदार हाफिज। মরমর করে ঘরের চাল, দেওয়াল, বেড়া, আগর সমস্ত আকাশে উঠে দূরে ছিটকে পড়ল। ডাকিনী অর্থাৎ নৃত্যকারীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি, তুমি এখানে ব্রহ্মদত্তটার সঙ্গে? ছি ছি ছি, লজ্জার মাথা খেয়েছ। ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে রইল। কারিয়া পীড়িত বলল, আরে মুংড়ি, তোর শরম নাই বা? তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও কলমের কালি শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল ত্রহস্পর্শ যোগে
ভূষণ্ডির মাঠে যুগপথ, জলস্তম্ভ, দাবানল ও ভূমিকম্প শুরু হলো। ভূত, প্রেত, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোপ কামানো বিলেতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফ্রিদ, মারিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করলো। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। রাম রাম রাম, জয় হারেজি চণ্ডী, আজ্ঞা করো মা। কে উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? এ তো আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব স্বনির্বন্ধ অনুরোধ করছি, শ্রীযুক্ত শরৎ চাটুর্যে, চারুবারুজ্যে, নরেশ সেন এবং যতীন সিংহ মহাশয়গণ যুক্তি করে একটা বিধি ব্যবস্থা করে দিন, যাতে ভূতের সংসারটি ছাড়খাড়ে না যায় এবং কোনো রকম নীতি বিগর্হিত বিদঘুটে ব্যাপার না ঘটে। নিতান্ত যদি না পারেন তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেবার চেষ্টা করুন, যাতে বেচারারা এরপর অন্তত শান্তিতে থাকতে পারে। শেষ হলো আজকের গল্প ভূষণ্ডির মাঠে। এরকম আরও গল্প পাঠ শুনতে গল্পকথা মৃত্তিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই নিয়ে আসবো নতুন কোনো গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আজ তাহলে আসি।